আজ আপনাদের একটা আশ্চর্য কাহিনী শোনাব। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং কাজী নজরুল ইসলামের পারস্পরিক সম্পর্কের একটা গল্প। এই গল্পটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই দুজন কবি এবং সাহিত্যিককে মহৎ কবি এবং মহৎ সাহিত্যিক হিসেবে আমরা জানি, কিন্তু এই মানুষ দুটির অন্তর কেমন ছিল সেটা একটা ছোট্ট ঘটনার মাধ্যমে আপনারা জানতে পারবেন আমার এই গল্পের মাধ্যমে। সময়টা খুব খারাপ চলছে তখন নজরুলের। তার কারণ হচ্ছে পুত্র তো চলে গেছেই বুলবুল, এবং অর্থাভাব চলছে। সেই সময় কবিপত্নী প্রমীলা দেবীর আচমকাই মাইলাইটিস নামে একটি জটিল ব্যাধি ধরল, এবং ডক্টর বিধানচন্দ্র রায় বললেন যে প্রমীলা দেবীর যে রোগটি হয়েছে, অর্থাৎ কোমরের নিচ থেকে সম্পূর্ণ অসাড় হয়ে যাচ্ছে, এটা পার্মানেন্ট একটা প্যারালিসিস, এবং এ থেকে আর মানে কোনো চিকিৎসা নেই, এবং এখান থেকে আর মুক্তিরও কোনো পথ নেই। বাকি জীবনটা তাকে এই আধশোয়া অবস্থাতেই কাটাতে হবে। নজরুল অনেক তার সাধ্যমতো চিকিৎসা করলেন, টাকা ধার করে এখান থেকে ওখান থেকে, কিন্তু কোনোভাবেই প্রমীলা দেবী সুস্থ হয়ে উঠলেন না। তখন তিনি দৈবে নজরুল বিশ্বাস করতেন। এখান থেকে ওখান থেকে দৈব ওষুধ, নানা ঔষধি, ঝাড়ফুঁক, তাবিজ, কবজ ইত্যাদি সংগ্রহ করলেন। কোনোভাবেই প্রমীলা দেবী ঠিক হলেন না। তখন তার কানে এলো যে বেলেগ গ্রামে এক নাকি ফকির রয়েছে, তার মন্ত্রপুত জলজ উদ্ভিদ যদি প্রমীলা দেবীকে খাওয়ানো হয় তাহলে নাকি তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। এবার মাথায় যখন ঢুকেছে তখন নজরুল ঠিক করলেন যে আমাকে যেতেই হবে। আমরা অবশ্য সাধারণ মানুষ যারা যখন বিপদে পড়ি তখন যা আগে অবিশ্বাস করতাম তাও তখন বিশ্বাস করতে বাধ্য হই। নজরুলের ক্ষেত্রে সেটা আরও প্রমাণ হলো। সে তখন তার বন্ধু নলিনীকান্তকে নিয়ে স্থির করলেন যে বেলেগ গ্রামে যাবেন। এবার বেলেগ গ্রামের কাছে লাভপুরে থাকতেন হচ্ছে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো যখন দুজনে মিলে ঠিক করলেন তখন আরেক সাহিত্যিক এবং কট্টর সমালোচক নজরুলের, যদিও ততদিনে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, সজনীকান্ত দাস, তিনি বললেন দাঁড়াও, ওদিকে তো তারাশঙ্কর থাকে, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তোমরা গিয়ে রাত্রিবেলাতে পৌঁছবে, তোমরা তারাশঙ্করের বাড়িতে রাত্রিবেলাতে থেকে যেও। তো এইদিকে নলিনীকান্ত এবং নজরুল রওনা দিলেন ট্রেনে, আর ওদিকে সজনীকান্ত তার করে দিলেন। এবার যখন সকাল 11টায়, না, সন্ধেবেলার দিকে আগে যখন তারটি এসে পৌঁছলো তারাশঙ্করের হাতে, তখন তার মাথায় হাত। সর্বনাশ, আজকেই আসছে নজরুল, এই সর্বনাশ, আজকেই আসছে নজরুল, এই ভাবনার একটা অন্তরে কারণ ছিল। সেই দিনকে সকাল 11টার সময় তারাশঙ্করের শিশুপুত্রটি দীর্ঘ রোগ ভোগের পরে মারা গেছে। কিন্তু অতিথি আসছে। আমরা হলে কি করতাম? আমরা হলে যে অতিথি আসবে, আমাদের ওই শোকের মুহূর্তে আর কি অতিথি আপ্যায়ন করতে পারবো? কিন্তু এখানে তারাশঙ্কর সম্পূর্ণ আলাদা মানুষ। তিনি ঠিক করলেন যে তার বাড়িতে যখন অতিথি আসছেন তখন কোনোভাবেই অতিথি আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। তিনি তার বাড়ির সকলকে বলে দিলেন যে আজকে রাত্রের ট্রেনে নজরুল এবং নলিনী আসছে, তারা যেন আজকে সকালবেলা আমার বাড়িতে কি দুর্ঘটনা ঘটেছে সেটা যেন ঘুণাক্ষরেও না জানতে পারে, এবং তাদের যেন যথাযথ আপ্যায়ন করা হয়। আপনারা ভেবে দেখুন, সকালবেলাতে যে মানুষটি তার পুত্রকে হারিয়েছে সে সন্ধেবেলাতে অতিথি আপ্যায়নের জন্য তৎপর, এবং বাড়ির লোককে বলে দিচ্ছে তোমরা যেন তোমাদের শোককে গোপন রেখো। রাত্রি 9টার সময় যখন বেলেগ্রাম বলে একটা জায়গা, সেখানে যাওয়ার কথা, তার আগে তারা পৌঁছলেন লাভপুরে, এবং কাছারি বাড়িতে, আমরা জানি যে তারাশঙ্করের যে কাছারি বাড়িতে ছিল সেখানে নজরুল এবং নলিনীর থাকার ব্যবস্থা করা হলো। তারাশঙ্কর রাত পর্যন্ত তাদের সঙ্গে কথা বললেন, কিন্তু একবারের জন্য পুত্র শোকের কথা বা তার পুত্র হারার কথা একবারের জন্য উচ্চারণ করলেন না। বরং বৌদি কেমন আছে, কি বৃত্তান্ত, যেখানে তোমরা যাবে সেইটা সত্যি কতটা কার্যকরী হবে, এ সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করলেন। এবং অনেক রাত পর্যন্ত আলোচনার পর পরের দিন সকালবেলাতে দুজনে মিলে রওনা দিলেন, নলিনী এবং
তারাশঙ্করও সঙ্গে ছিলেন, নলিনী এবং কাজী নজরুল ইসলাম। তো আহমেদপুর পর্যন্ত ন্যারো গেজের লাইনে পৌঁছে, মানে ট্রেনে পৌঁছে, তারপরে সেখান থেকে আবার বেলেগ্রাম অনেকটা। তো সেখানে গিয়ে ওই সেই ফকিরের সঙ্গে দেখা করলেন। দেখা করবার পরে সেই জলজ উদ্ভিদ, যেখানে একবারে একটা মানে এঁদো ডোবা, সেখানে ডুব দিয়ে হাতে যা পাবে তাই তুলে নিতে হবে। তো কিছু ওই পাঁক টাইপের এবং ওই নোংরা মানে কি বলে ওই জলজ কিছু একটা পেয়েছিলেন, সেটাকেই নিয়ে রেখে দিলেন। দিয়ে আবার তারা ফিরলেন হচ্ছে তারাশঙ্করের বাড়িতে। এবার পরের দিন ঠিক করলেন যে এতটা যখন এসেইছি, তখন ওখানে আমরা জানি যে লাভপুরের ওখানে যে 51 পীঠের এক পীঠ ফুল্লরা দেবীর মন্দির রয়েছে, এবং আমরা জানি যে নজরুল অত্যন্ত কালী মানে ভক্ত ছিলেন। তো নজরুল ঠিক করলেন যে একবার মাকে দর্শন করে ফিরব, না দেখে কি করে ফিরি। তো ভালো কথা, তিনজনে মিলে তারা গেলেন হচ্ছে ফুল্লরা দেবীর মন্দিরে মাকে দর্শন করবার জন্য। এবার কিভাবে জানি খবর ছড়িয়ে গেল বা যে এই মন্দিরে একজন মুসলমান এসছে, এবং সেখানকার যারা পান্ডা, যারা দায়িত্বে ছিলেন, তারা বললেন যে না, মন্দিরের ভেতরে, মায়ের মন্দিরের ভেতরে নজরুলকে প্রবেশ করানো যাবে না। এবারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি তার স্মৃতিচারণায় কি লিখছেন আমি একটুখানি শোনাচ্ছি এই জায়গাটা। যে ওই নজরুল সেই মন্দিরের সামনে বাঁধানো যে একটা পুকুর ঘাট, সেখানে প্রাণায়াম যোগে ধ্যানে বসলেন, এবং তারাশঙ্কর অবাক হয়ে দেখছেন কাজী ধ্যানে বসবার কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ নিস্পন্দ হয়ে গেছেন। মানে কতটা গভীর ধ্যানের মধ্যে চলে গেলে একটা মানুষ নিস্পন্দ হয়ে যেতে পারে। বলছে মানে তারাশঙ্কর বলছেন যে কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছি কাজীর গা থেকে দরদর করে ঘাম বেরোচ্ছে, এবং চোখ দুটি যখন মানে তিনি যখন চোখটা খুললেন নজরুল, তখন তার চোখ দুটি টকটকে জবা ফুলের মতো লাল। এবং ওই মুদ্রায় বসেই ঘোরের মধ্যে নজরুল গান রচনা করে গাইলেন। কি সেই গান আমরা সকলে জানি, শ্মশানে জাগিছে শ্যামা মা, অন্তিমে শ্মশানে নিতে কোলে। এবার ওই যে গাইছেন মুখে রচনা করে করে, এবং আশপাশে যারা দর্শনার্থী ভক্ত ছিল তারা মুগ্ধ হয়ে গেলেন। তারা সামনে বসে পড়লেন নজরুলের, এবং মুগ্ধ হয়ে সেই গান, সেই শ্যামা সঙ্গীত অসাধারণ, তা বসে মুগ্ধ হয়ে শুনলেন। তো মানে তারাশঙ্কর বলছেন যে একজন মানুষের যে যার ছোটবেলাতে সেই অর্থে হিন্দু দেবীর সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, সে মুখে মুখে এইভাবে কি করে এতটা গভীর গান রচনা করতে পারে। আবার এইটা যেমন সত্য, আবার একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে পত্নীর জন্যে কি কতটা করুণ হয়ে উঠছে নজরুল, কতটা অসহায় হয়ে উঠছে, এবং কতটা মানে তার তাগিদ যে ওষুধপত্র সঙ্গে সঙ্গে দৈব কোথায় কোথায় চলে গেছেন তিনি তখন প্রমীলা দেবীকে সুস্থ করবার জন্য, কত কিছু যে করেছেন, কত ফকিরের কাছে কত পাল্লায় পড়েছেন এবং কত বুজরুগির পাল্লায় পড়েছেন। যাই হোক, সেটাও যেমন একটা দিক, আবার কালী সাধক নজরুলেরও যেমন এক দিক, আবার আরেক দিকে আমরা কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে বন্ধুকৃত্য, তার যে মহৎ হৃদয়, সেটাও কিন্তু আমরা এই ঘটনার মাধ্যমে দেখতে পাই। ভাবতে পারেন যে পুত্রশোককে চেপে তিনি তার বন্ধুকৃত্য করছেন। এ সময় এরকম মানুষ পাওয়া সত্যি সত্যি দুর্লভ। এবং আমি বারংবার দেখেছি যে এই সময়ে যারা কবি সাহিত্যিক ছিলেন, তাদের মধ্যে দেখুন একটা পেশাগত ঈর্ষা বা পেশাগত ক্ষোভ কখনো কখনো তৈরি হয়েছে। সেটা কখনো আমি আলোচনাতে বলবো যে রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যেও কিন্তু একটা সময় একটা দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু তারা না কখনো সেটাকে ভেতরে দীর্ঘদিন ধরে পুষে রাখেননি কেউ। কেমন এই সজনীকান্তর সঙ্গে নজরুলের কি ভয়ঙ্কর মানে অশান্তি, কিন্তু এক মুহূর্তে কিন্তু সেই অশান্তি ভেঙেও গেছে, এবং পরস্পরের কত ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন। তো আমার মনে হয় এই ঘটনাটা বলার মূল উদ্দেশ্য বা আজকে আপনাদের জানানোর মূল উদ্দেশ্য যে ভিতরে আমরা যেন কোনো রাগকে, কোনো ক্ষোভকে, কোনো ঈর্ষাকে দীর্ঘদিন ধরে পালন না করি, এবং আমরা যদি ভেতরটাকে একটু বড় করি, এই মানুষগুলোর থেকে শিখি যে কতটা উদার হলে তবে এই রকম ধরনের আচরণ করা যেতে পারে, এবং তাতে
আর কিছু না, মানে তার বন্ধুর তো উপকার হয়, পাশের মানুষটির তো উপকারই হয়, আমার অন্তরটা অনেক স্নিগ্ধ, অনেক শান্ত হয়ে ওঠে। এইটুকুই বলবার আজকের ভিডিওতে। এরমভাবেই আমি গল্প ছলে বলবো আপনাদের কাছে। তেমন কোনো প্রফেশনাল আমার কোনো অ্যাপারেটাস নেই, কোনো কোনো এডিটারও নেই। তো আপনাদের জাস্ট জানানোর জন্যই এই ভিডিওগুলো তৈরি করব। নজরুলের জীবনের যেমন কাহিনী আসবে, নজরুলের সঙ্গে যারা ছিলেন তাদের ঘটনাও বলবো। এই সঙ্গে থাকবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার পরবর্তী এক ভিডিও আসবো সামনের সপ্তাহে। নমস্কার।